হোয়াট? তুই বিয়েতে মদ দিয়ে দিয়েছিস মানে? হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে মানহা, তুনা। ইনশিরাহ নির্লিপ্ত হয়ে বসে আছে দোলনাতে। ওদের প্রশ্নের জবাবে ক্ষীণ স্বরে বলল, মদ দিয়েছি মানে মদ দিয়েছি। কিন্তু কেন? আই মিন, একটু নিজেকে সময় দিতি। কেউ তো তোকে জোর করছে না। নিজেকে সময় দেওয়ার কিছু নেই। কেমন ক্লান্ত ভঙ্গিতে ইনশিরাহ বলছে কথাগুলো। মানহা বলল, অ্যারেঞ্জ ম্যারেজ, আর তুই ওজন সইতে পারবি? পারবো। রোবটিক জবাব ইনশিরাহর। তুনা ইনশিরাহর দুই বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলল, স্টুপিড, কেন এমন করছিস? দেখ, আঙ্কেল আন্টি তো তোকে জোর করছে না, তবুও কেন? সবার আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা। মেজমা এসে আমার রুম লুকিয়ে চেক করে। আমি ড্রাগ নিতে পারি এটা ভাবছে হয়তো। এছাড়াও আরো বহু দুশ্চিন্তা মাথায় নিয়ে মামা পাপা ঘুমাতে পারে না। রাত ৩টার সময় পুরো ঘরময় অসুস্থ পাপা পায়চারি করে নির্ঘুম। এমন দিশেহারা পাপাকে কখনো দেখিনি। সেজন্য তুই এমন করবি? কি করে অ্যাডজাস্ট করবি নিজেকে? সবাই যেভাবে করে। মলিন মুখে তাকিয়ে আছে মানহা। তুনা তুনা বলল, ওই লোকটাকে তুই চিনিস? চিনি কি করব, একজনকে তো ৬ বছর ধরে চিনলাম। রুগ্ন কণ্ঠে জবাব দিল সে। ইনশিরা, লোকটার সাথে তুই সারা জীবন কাটাবি। তুই আগে কথা বলে নিবি না? এটা কেমন কথা? নেব, কথা বলে নেব। উদাস গলায় বলল ইনশিরাহ। মানহা বলতে লাগলো, তুই তুই এত তাড়াতাড়ি মদ দিবি না ইনশিতা। লোকটার সাথে আগে পরিচয় বাড়া। পরিচয় বাড়িয়ে কি হবে? প্রেম হবে? মানে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাকে একজন অচেনা লোকে প্রেমে পড়তে বলছিস তোরা? তো তুই তো অচেনা লোককেই বিয়ে করার সিদ্ধান্ত নিলি। চুপ করে রইল ইনশিরাহ। তুনা বলতে লাগলো, জীবনটা ছেলে খেলা। মা বাবাকে দুশ্চিন্তা মুক্ত করতে বিয়ে করলি, তারপর যদি তুই সারাটা জীবন জ্বলতে থাকিস, তখন লোকেরা কেমন না কেমন জানিস না। কি করবি তুই? অ্যাডজাস্ট কিভাবে করবি? মেয়েটার কথা ভীষণ মনে পড়ে ইসমামের। মনে পড়ে ঠিক 2 দিন আগেও যেন হাতে তুলে খাইয়ে দিয়েছিল মেয়েটাকে। স্বাস্থ্যকর খাবারের প্রতি তীব্র অনীহা ছিল। সারাক্ষণ কান্নাকাটি করত জাঙ্ক ফুডের জন্য। রেগে ধমকে বুঝিয়ে মানিয়ে খাওয়াতে হতো। আজ সেই মেয়ে কি নিজে নিজেই ভাত খেয়ে নেয়? বহুদিন হয়েছে মেয়েটার স্বামীর ঘরে। সামনে বসিয়ে মেয়েটার খাওয়া দেখা হয় না। কলিং বেল টিপে দাঁড়িয়ে আছে ইসমাম। তার হাতে কিছু প্যাকেট। বারবার চোখ নামিয়ে প্যাকেটগুলো দেখছে। অপেক্ষা করছে মেয়ের মুখটা দেখার। দরজা খুলল প্রেরণা। বিস্ময়সূচক কণ্ঠে সালাম দিল। ভীষণ অবাক, ভীষণ খুশি সে। কুটুম এসেছে, ভাইয়ের শ্বশুর এসেছে। কি করবে না করবে পুরো দিশেহারা অবস্থা হয়েছে প্রেরণার। ইসমাম কুশল বিনিময় করে হাতের খাবার দাবারের প্যাকেটগুলো প্রেরণার হাতে দিয়ে মেয়ের কথা জানতে চাইল। প্রেরণা একটা রুম দেখিয়ে দিল ইসমামকে। পাপাকে দেখে চক্ষু জোড়া ছানা বড়া হয়ে গিয়েছে ইনায়ার। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুটে বলল, পাপা। ইসমাম ম্ল্যান হাসল মেয়েকে দেখে। ইনায়া তার স্টাডি টেবিলের চেয়ারটাতে বই হাতে নিয়ে বসেছিল। তরাক করে লাফিয়ে উঠল। ইসমাম তখন দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটাকে দেখছিল। ভীষণ গোছালো একটি স্টাডি রুম। শান্তি নিরে ইনায়ার পড়ার ঘরটির মতন। ইনায়া এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে ফ্যাচ ফ্যাচ শব্দে কেঁদে দিল। ইসমাম মেয়ের মাথায় হাত বুলিয়ে আশেপাশে তাকিয়ে বলল, তোমার পড়ার ঘর? নাক টানলো ইনু। কে বানিয়ে দিয়েছে? প্রীতম। পাপার দিকে তাকিয়ে বলল ইনায়া। ইসমাম দেখল মেয়েটি প্রীতমের নাম উচ্চারণ করবার সময়টিতে তার চোখ দুটি চকচক করছে। বলল, পড়াশোনা হয়? প্রীতমকে ঠেলতে ঠেলতে তার শ্বশুরের কাছে নিয়ে যাচ্ছে প্রেরণা। প্রীতম বাচ্চাদের মতো ইনিয়ে বিনিয়ে বলছে, আপু একদম পাত্তা দেয় না আমাকে, দেখলেই কপাল কুঁচকে ফেলেন। ওনাদের মাঝখানে ঢুকবো না আমি, পরে সালাম দেবো না হয়। না, তুই যাবি। জোরপূর্বক প্রীতমকে ইনায়ার স্টাডি রুমে ঢুকিয়ে দিয়ে প্রেরণা চলে গেল। প্রীতম ভীষণ নার্ভাস।
শ্বশুরের দিকে তাকিয়ে বোকা বোকা হাসল। ইসমামের আবারও হঠাৎ ভীষণ রাগ উঠে গেল প্রীতমকে দেখে। এত নিজেকে বোঝাতে বোঝাতে এলো, তবুও তার মনটা বেঁকে বসল। এই ছেলেকে তার মেয়ের পাশে কিছুতেই সহ্য হয় না কেন? সবচেয়ে বড় কথা, এই ছেলে যতই ইনোসেন্ট ভাব ধরে থাকুক, ইসমামের কাছে প্রীতমকে ডেভিল লাগে, মিচকে শয়তান লাগে জামাইকে। দেখলেই মনে পড়ে যায় তার সরল মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে বদমাসটা। প্রীতম মুসলিম পাড়ার গনি ময়রার দোকানের ফার্স্ট ক্লাস মিষ্টির চেয়েও মিষ্টি করে হেসে শ্বশুরকে বলল, আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? মা কেমন আছে? ওনাকে আনলেন না কেন? মুখ দিয়ে মধু ঝরছে। এভাবেই তার হাবলি মেয়েটার মাথা খেয়েছে ইসমাম নিশ্চিত। রাগের শরীর চিরবির করছে। নিজেকে সামলে নিয়ে ঠান্ডা মাথায় ইসমাম এক এক করে প্রীতমের সব প্রশ্নের উত্তর দিল। রিসেপশনের আগে পরি মেয়ের বাড়িতে আসবে না তাও বলল। ইনুকে টেনে একপাশে দাঁড় করিয়ে প্রীতম ফিসফিসিয়ে জানতে চাইল, আমি বাজারে যাচ্ছি, বাবা কি খেতে ভালোবাসেন? পাপা পাপা আমার মতো সবকিছু খেতে ভালোবাসে। তবে সবকিছু নিয়ে আসে বাজার থেকে। প্রীতম সত্যি সত্যি ওয়ালেট ফাঁকা করে শ্বশুরের জন্য বাজার করেছে। সে মোটামুটি নিশ্চিত হিটলার শ্বশুর খাবেন না, তবুও এনেছে। প্রেরণা হেল্পিং হ্যান্ড দিয়ে গুছিয়ে বসেছে কিচেনে। মোট 11টা আইটেম প্রস্তুত করে টেবিল সাজালো। ক্ষোভ একপাশে রেখে ইসমাম সত্যি সত্যি জামাইয়ের বাজার করা খাবার খেলো। খেতে খেতে জানালো তার এখানে আসার কারণ। স্বামীন পাঠিয়েছে তাকে। ইনশিরাহর বিয়ের কথাবার্তা চলছে। এই অবস্থায় ইনুকে কটা দিন ইনশিরাহর কাছাকাছি থাকতে হবে। সব পাকা হয়ে গেলে ইনুর রিসেপশনের সময়ে ইনশিরাহর আংটি বদল হয়ে থাকবে। ইনু অবাক হয়ে বলল, আপুর বিয়ে হুট করে? এভাবে এভাবে হুট করে কিভাবে? ইসমাম খেতে খেতে মেয়ের দিকে তাকায়, শীতল কণ্ঠে বলে, আমার বড় আমার লক্ষ্মী বাচ্চা, বড়দের সিদ্ধান্তই তার কাছে সবকিছু। হুট করে বিয়ে হচ্ছে না, ধীরে সুস্থেই হবে। হুট করে বিয়েটা তোমার হয়েছিল। ইনায়া চুপ হয়ে যায়। প্রীতম খাওয়া থামিয়ে শ্বশুরের দিকে তাকায়। একমাত্র তার কারণে এই খোটা আজীবন ইনুকে শুনে যেতে হবে তা সে জানে। প্রণবীকে ধরে ধরে আনলো প্রেরণা। মেহমানের সাথে খেতে বসেছে সবাই। ইসমাম প্রণবীকে দেখেই মন খোলা একটা হাসি দিয়ে বলে, কেমন আছো আম্মু তুমি? প্রেরণার এই ব্যাপারটি বেশ ভালো লাগে। ও বাড়ির মুরব্বীরা বরাবর প্রণবীকে মেন্টালি সাপোর্ট দিয়েছে। আম্মু ছাড়া অন্য কোনো সম্বোধনে ডাকে না প্রণবীকে। প্রণবী ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে ইসমামকে নিচু গলায় বলল, আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। তুমি তোমার ভাবির সাথে আমাদের বাড়িতে যাবে? ভালো লাগতো তোমার। যাবে তুমি? অত্যন্ত আন্তরিকতা নিয়ে ইসমাম বলে প্রণবীকে। প্রণবী দিন দিন স্বাভাবিক হয়ে উঠছিল। শুধু ও বাড়ির কথা শুনলেই মুখটা পাংশু বর্ণের হয়ে যায়। ও বাড়ির সাথে একটা লোক জুড়ে আছে, একটা উগ্র লোক। প্রণবী যার কথা সহ্য করতে পারে না। গোটা মানুষটাকে প্রণবী সহ্য করতে পারে না। ফালতু লোক, বেয়াদব, উন্মাদ আর আতঙ্ক প্রণবীর জীবনে একটা গ্লানি। সে দুপাশে মাথা নেড়ে অস্ফুটে বলল, না আঙ্কেল, যাব না। ইনায়ার একদম ইচ্ছে করছে না প্রীতমকে ছেড়ে যেতে। রোজ রাতে প্রীতমের বাহু ডোরে আবদ্ধ হয়ে উষ্ণতার চাদরে মুড়ে ঘুমিয়ে থাকার একটা সুখ মিশ্রিত বাজে অভ্যেস হয়ে গিয়েছে মাত্র কদিনেই। মূলত সমস্যাটা এখানেই। লোকে শুনলে হাসবে, এই কথা সেই কথা, বহু কথা ইনায়াকে শোনাবে। তবে ইনায়ার স্বীকার করতে আপত্তি নেই, সে ভীষণ বড় পাগল হচ্ছে। যাওয়ার আগে ইসমাম মেয়ে জামাইয়ের থেকে বিদায় নেওয়ার সময় প্রীতমকে শান্তস্বরে বলল, সময় সুযোগ হলে তোমার শাশুড়ি আর চাচা শ্বশুরা তোমাকে ও বাড়িতে যাওয়ার অনুরোধ করেছে। ঘুরিয়ে পেঁচিয়ে জামাইকে নিমন্ত্রণ করেছে ইসমাম। জামাই অপছন্দের হলেও সামাজিকতা করলেন। বাবারা করে এমন। বাবারা এক সময় না এক সময় করতে বাধ্য হয়, মানতে বাধ্য হয়। নিস্তলা থেকে হাসাহাসির মৃদু গুঞ্জন ভেসে আসছিল। বহুদিন পরে এমন হাসির ঝংকারে মুখরিত হচ্ছে শান্তিনীর। কিন্তু কি কারণ ইনশিরাহ বুঝতে পারছিল না। সে সবার কাছ থেকে আলাদাই থাকে। গতকাল বিকেলে ইনায়া আসার পরেও সে নিজের ঘর থেকে বেরোয়নি। কুমিরের মতো শুয়ে আছে বিছানায়।
তবে এবার যে তাকে একটু নিচে যেতেই হবে, বিশেষ কাজ আছে তার। নিচতলায় বাড়ির অনেকেই ছিল, হাসছিল ইনায়ার হাতের রান্না খেয়ে। ইনশিরাহ ধীর পায়ে হেঁটে নিচে নামে। তাকে দেখতে লাগছে ভীষণ অসুস্থ, রোগা লাগছে আগের থেকেও। এমনিতেই ইনশিরাহ লম্বা পাতলা, কদিনের ধকলে আরও রুগ্ন লাগছে। তার পরনে একটি খয়েরি টি শার্ট, একটা ঢিলে ঢালা সাদা পাজামা, চুলগুলো উস্কো খুস্কো, শ্যাম্পু করা হয়নি, 2 দিন হয়েছে। ওকে দেখে সবাই হাসি থামিয়ে ওকেই দেখতে লাগলো। ইনশিরাহুর বিয়ে হবে, মঈন ফরাজি পাত্র। যত যাই হোক সবাই আনন্দিত, ভীষণ আনন্দিত। মেয়েটা সব ভুলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে ভেবে সামিনার ইনশিরাহ গিয়ে সরাসরি আলোর সামনে দাঁড়িয়ে শুরুতেই বলল, কথা ছিল মাম্মা। বলো। অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে জবাব দেয় আলো। মইনের নাম্বারটা দাও। দৃঢ়ভাবে বলল ইনশিরাহ। আলো মেয়ের দিকে ভ্রু কুচকে তাকায়। কেন, কি কথা তোমার? কথা তো আমরা বলছি। একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ বলল, ভয় নেই, আমি বিয়ে ভাঙবো না। আমার ওনার সাথে কিছু কথা আছে। কোনো কথা নেই তোমার। তেজ নিয়ে বলে, তুমি নাম্বারটা দেবে না? না। ইনশিরাহ ঘুরে ইহানের কাছে গেল। দাদান, মইনের নাম্বারটা দাও। ইহান বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে মঈনের নাম্বারটা দিল। ইনশিরাহ নাম্বারটা সেভ করতেই আলো এক টানে তার ফোনটা নিয়ে নেয়। ইনশিরাহ অবাক হয়ে বলে, এসব কি মাম্মা? আগে বলো, তুমি কি বলবে মইনকে? বললাম তো বিয়ে ভাঙবো না, আমার কথা আছে ওনার সাথে। কি কথা আমাদের বলো আগে। ইনশিরাহ কিছু না বলে মায়ের থেকে ফোন নিতে গেলে আলো ফোন দেয় না। রীতিমতো মা মেয়েতে হাতাহাতি লেগে যায়। সবাই হতভম্ব হয়ে দেখছে ওদের। আলোর এমন আচরণে ইসমাম বিরক্ত হয়ে বলল, মেয়ের সাথে এমন আচরণ করছো কেন তুমি? অদ্ভুত। ওরা দুজন দুজনের সাথে কথা বলবে না? মুইনও ওর থেকে জানতে চাই ও রাজি কিনা বিয়েতে। দুজন দুজনের মতামত নিজের কানে শোনা জরুরি। তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? মেয়ে হবু জামাইয়ের সাথে কি বলবে সেটা আমাদের শুনিয়ে বলবে? আলো চুপ করে থাকে। ইহান বলে, বড় ভাই একটু বোঝো, ওভার হয়ে যাচ্ছে সবকিছু। ইনশিরাহ দালানের কথার পিঠে বলল, আমাকে কারো বুঝতে হবে না দাদান। ইনশিরাহ দাদানের কথার পিঠে বলল। কথাটা বলেই আলোর হাত থেকে নিজের ফোনটা নিয়ে ইনশিরাহ দোতলায় চলে যায়। ইহান ঘুরে আলোর দিকে তাকিয়ে বলে, একটু শান্ত নরম হয়ে কথা বলা যায় না ওর সাথে? বড় বাবা ওর সাথে কথা বলবে না, তুমি বলো, তাও এভাবে বলো। 2 দিন পরে যখন বাড়ি থেকে চলে যাবে তখন তো নাকের পানি চোখের পানি এক করবে। আলো ইহানের কথা গায়ে না মেখে ইনায়ার দিকে তাকিয়ে বলে, তুই যা, গিয়ে লুকিয়ে লুকিয়ে শুনবি মইনের সাথে ওর জরুরি কথাগুলো। ঠিক কি যদি শুনতে পাস বিয়ে ভাঙতে চাইছে, তাহলে সাথে সাথে একটা ডাক দিবি আমাকে। 1 সেকেন্ডও দেরি করবি না, আমি চপ্পল দিয়ে রেডি আছি। বড় মার কথা শুনে ফাঁকা ঢোক গিলে ফেলে ইনায়া। ইনায়া পড়েছে বিপদে। সে এখন আপুর ঘরে আড়ি পাতবে? রুমে ঢুকে ধূপধাপ আওয়াজ তুলে দরজাটা বন্ধ করে দিল ইনশিরাহ। মেজাজটা ভীষণ গরম করে দিয়েছে স্বামী নিয়াসার মির্জার জাদরেল বউ অদ্রিতা আলো। কিছু সময় চুপ করে থেকে ইনশিরাহ ফোনের দিকে তাকায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের মেজাজটাকে শান্ত করে সে। তারপর দীর্ঘ সময় নির্লিপ্তের মতো দাঁড়িয়ে থেকে রোবটের মতো মঈনের নাম্বারটাতে কল লাগায়। মঈন তখন সিটি গার্লস স্কুলের বৃক্ষরোপণ সপ্তাহের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল। সচরাচর ডিউটি টাইমে মঈন তার পার্সোনাল নাম্বারটা অফ রাখে। আজ ব্যতিক্রম। স্ক্রিনে ইনশিরাহর নাম্বারটা দেখে মঈনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ইনশিরাহর নাম্বারটা তার ফোনে সেভ করা। আজ সকালেই স্বামী নিয়াসার মির্জার থেকে অনুমতি নিয়েছে ইনশিরাহর সাথে কথা বলার। তারপর ইহানের থেকে নাম্বারটা নিয়েছে। বড়দের কাছে ইনশিরাহর নাম্বার চাইতে অস্বস্তি হচ্ছিল মঈনের। মঈন চেয়েছিল রাতে নিরিবিলিতে কথা বলতে। এই দুপুরের সময়ে অসময়ে ইনশিরাহর ফোন কল পেয়ে একটু অবাকই সে ইনশিরাহর থেকে ফোন কল আশা করেনি। বিশেষ অতিথি তখন বক্তৃতা দিচ্ছেন। মঈন হুট করে অতিথি আসন থেকে উঠে সবাইকে এক্সকিউজ মি বলে চলে যায় বাইরে।
তার আচরণে তাড়াহুড়ো ভাব। সে চাইছিল না ইনশিরাহর সাথে প্রথম ফোন কলটা মিস করতে। হবু বউয়ের সাথে প্রথম আলাপচারিতার লোভে একজন পেশাদার পুলিশ অফিসার ছটফটে আচরণ করছে। কলটা যখন রিসিভ হলো, দুপাশের দুজন ব্যক্তি এক রাশ অস্বস্তি নিয়ে চুপ করেছিল। শুরুটা করলো ইনশিরাহ, সালাম দিল। মঈন সালামের জবাব দিল। ইনশিরাহ স্বাভাবিক গলায় বলল, মঈন। মঈনের নাম ধরে ডাকলো। অতটুকু মেয়ে মঈনের নাম ধরে ডাকলো? এ থানার এসপি মঈন ফরাজির নাম ধরে ডাকলো? অমন ডাকে কি হলো যেন মঈনের। নার্ভাসনেসে ঘামছিল। তুতলে বলল, হেই, হ্যালো। হ্যাঁ, না মানে জি, আমি মঈন। কেমন আছেন শিরা? ইনশিরাহ থেমে থেমে ক্লান্ত স্বরে বলল, ভালো। আপনি কিভাবে বুঝলেন এটা আমি? তো নাম্বারটা সকালে সেভ করেছিলাম ইহানার থেকে নিয়ে। ও, শুকনো গলায় বলল ইনশিরাহ। মঈন কিভাবে কথা আগাবে বুঝতে পারছিল না। হুট করে বলল, শামিন বাবা কেমন আছেন? মঈন জানে শামিন বাবা কেমন আছে, তবুও জানতে চাওয়া। ইনশিরাহ নিচু গলায় বলতে লাগলো, জি ভালো। বাড়ির সবাই ভালো আছে? জি ভালো আছে। রোবটিক জবাব ইনশিরাহর। মঈন কথা খুঁজে পাচ্ছে না কেন? অথচ অনেক কথা ভেবে রেখেছিল সে ইনশিরাহর সাথে প্রথম ফোনালাপে বলবে। অদ্ভুত তো, ভীষণ রাগ উঠছে মঈনের। কথাগুলো খুঁজে পাচ্ছে না কেন? কোথায় লুকোলো কথাগুলো? নিরাপত্তা ভেঙে ইনশিরাহ ডাকলো। মঈন। আবারও সুমিষ্ট কণ্ঠস্বরে তার নামটা উচ্চারিত হলো। মঈন তো ওখানেই আটকে যাচ্ছে বারবার। এত সুন্দর করে তার নাম কেউ ডেকেছে বলে মনে পড়ছে না। কিছুক্ষণ চুপ থেকে মঈন সম্বিত ফিরে পেল নিজের। গলা খাকারি দিল। ইনশিরাহ বলতে লাগলো, আপনার সাথে আমার কিছু কথা ছিল মঈন। জি বলো, আমি ফ্রি আছি। এভাবে না, কথাগুলো আপনাকে সামনাসামনি বলতে চাই আমি। আই থিঙ্ক আমাদের মিট করা প্রয়োজন। মঈন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, ঠিক আছে, আমি শামিন বাবার থেকে পারমিশন নিয়ে তোমাকে টাইম এবং মিটিং প্লেস জানিয়ে দেব। ইনশিরাহ চুপ করে থেকে বলল, জি। আর কিছু বলবে? হুট করে কথাটা বলে কপাল চাপড়াচ্ছে মঈন। সে এটা কেন বলল? কোনো কাণ্ডজ্ঞান নেই তার। মেয়েটা হয়তো ভাবছে তার ফোন রাখার তারা। নার্ভাসনেসে গুছিয়ে কথা বলতে পারছিল না মঈন। ইনশিরাহ বলল, জি না, এটা বলতেই ফোন দিলাম, রাখছি। কলটা দম করে কেটে দিল। মঈন কপাল কুঁচকে ফোন হাতে দাঁড়িয়ে। আরেকটু সময় কথা বলতে চেয়েছিল মঈন, অথচ নিজেই কথা হারিয়ে বসেছিল। তাবর তাবর সাংবাদিকের সামনে ব্রিফিং দেওয়া মঈন ফরাজি কথা হারিয়ে বসেছিল। ভীষণ অদ্ভুত লাগছে। এই অনুভূতিও মঈনের জীবনে প্রথম। ইনায়া দরজায় আড়ি পেতে দাঁড়িয়েছিল। ইনশিরাহ ঘর থেকে বেরোবে, তাই রুমের দরজার সিটকিনি সরিয়ে দুটো কপাট ধরে টান দিতেই ইনায়া হুমড়ি খেয়ে নিচে পড়ল। ভীষণ হতভম্ব ইনশিরাহ বলল, তুই? ইনায়া মেঝেতে বসে মৃদু আর্তনাদ করছিল। ভীত কণ্ঠে বলল, আপু বড় মা পাঠিয়েছে। আমি কিচ্ছু করিনি। ইনশিরাহ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বাড়াবাড়ি খ্যাত মাম্মাকে কিছুই বলতে ইচ্ছে হলো না তার। তখনই ইহান এলো নিচতলা থেকে। ইনশিরাহকে দেখে হাতের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, ইরফান, তোর সাথে কথা বলতে চাই। ভাইয়ের কথা শুনে আবেগতাড়িত হয়ে ফোনটা নিয়ে নিল ইনশিরাহ। আজ কতদিন পরে কথা হবে ভাইটার সাথে। ইনায়া ফোনের ওপর হুমড়ি খেয়ে পড়ল। সে আগে কথা বলবে ইরফানের সাথে, তাই ইনশিরাহ তাকে সুযোগ না দিয়ে ইহানের ফোনটা নিয়ে দৌড়ে আবারও নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। বোনের অসুস্থ মলিন চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরফান। ইনশিরাহ মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো। ইরফান বলতে লাগলো, ওই বেটা এসপি মঈন তোকে কি বিয়ে করতে রাজি হয়েছে? কি জঘন্য পছন্দ ব্যাটার। ইনশিরাহ ম্লান হেসে ক্ষীণ স্বরে বলল, আসলেই জঘন্য পছন্দ। ইরফান তাকিয়ে আছে বোনের শুকনো মুখটার দিকে। কিছু সময় পর ইরফান কণ্ঠস্বর পাল্টে গম্ভীর হয়ে ডাকলো, এসে তোকে কেউ জোর করছে? না তো, কে জোর করবে? এই এদিকে তাকা। ইনশিরাহ স্ক্রিনে ইরফানের দিকে তাকায়। ইরফান বলে, জোর করছে না তো তোকে?
হেসে দুপাশের মাথা ঝাঁকায় ইনশিরাহ। ইরফান বলতে থাকলো, তবে কেন হুট করে এভাবে বিয়ে করতে রাজি হয়ে গেলি কেন? এই তুই কি ওই মইনকে পছন্দ করতিস? গম্ভীরতা বাদ দিয়ে আবারও ফাজলামোর সুরে বলল ইরফান। ইনশিরাহ হেসে ফেলল। ইরফান বলতে লাগলো, বল তোর এই জাদ্রেল এসপির উপর ক্রাশ ছিল? বল। থামবি তুই? চেঁচিয়ে উঠল ইনশিরাহ। ইরফান হাসছে। ইনশিরাহ এই প্রসঙ্গ পাল্টে বলল, সবাই খুশি হচ্ছে, তুই খুশি হসনি? বিয়ে করে নিচ্ছি আমি। হয়েছি, তোর হবু বরের কথা চিন্তা করে ভীষণ খুশি হয়েছি। ওই এসপিকে আমার পার্সোনালি পছন্দ না, ব্যাটার উপর ভীষণ রাগ ছিল। কত ইনোসেন্ট আমিটাকে লকআপে মশর কামড় খেতে রেখেছিল। তুই এসি সব কিছু প্রতিশোধ নিবি, ভাইয়ের হয়ে প্রতিশোধ নিবি। এসি প্রতিশোধ নিতে বিয়ে করব? হেসে বলল ইনশিরাহ। তুই যেমন প্রীতমের উপর প্রতিশোধ দিতে প্রণমীকে বিয়ে করেছিলি। ইরফান হাসি থামিয়ে হঠাৎ চুপ হয়ে যায়। ইনশিরাহ হাসছে। ইরফান বলতে লাগলো, এমনিতেও তোকে বিয়ে করে এসপির তামাম জীবন শেষ হয়ে যাবে, এটা ভেবে সে তখন থেকে মনের মধ্যে একটা পৈচাসিক আনন্দ হচ্ছে। ইনশিরাহ নিশ্চুপ হয়ে যায়। মাথা নুইয়ে রাখে সে। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে ইরফান বলতে থাকে, বিয়ে কর, আমি অনেক খুশি হয়েছি। মুইন ভাইয়ার পাশে তোকে দারুণ মানাবে। হঠাৎ কি হলো? নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ইনশিরাহ কেঁদে ফেলে হু হু করে। ইরফান হতবাগ হয়ে বোনের দিকে তাকিয়ে বলে, এই কি হয়েছে? ইসি তোকে জোর করছে তাই না রে বিয়েতে? কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়াই ইনশিরাহ। ইরফান বলে, তুই দাদানকে ফোনটা দে, এক্ষুনি দিবি। পরনে তার জাতীয় পোশাক ধূসর রঙের মলিন শাড়ি, চুলে লম্বা একটা বিনুনি, শাড়ির আঁচল ঘুরিয়ে ডান কাঁধে রাখা একটা চামড়ার পার্স ব্যাগ। আজ হাতে অতিরিক্ত হিসেবে একটা ছাতাও রয়েছে। বাইরে রোদের তাপ বেশ। স্কার্ফ দিয়ে মাথাটাকে পেঁচিয়ে একটা সানগ্লাস লাগিয়েছে চোখে। ইহান চিনতে পারল তার শাড়ি দেখেই। এই শাড়িগুলো কি শাড়ি ইহানের ধারণা নেই, তবে এর নাম হওয়া উচিত প্রেরণা শাড়ি। ইহান অপেক্ষারত বসে আছে অফিসে। মনিটরে দেখছে প্রেরণা তার ম্যানেজার সাব্বিরকে নিয়ে ক্রমশ এগোচ্ছে। এক দৃষ্টিতে মনিটরে তাকিয়ে থেকে ঠোঁটে কয়েক সেকেন্ডের জন্য অস্পষ্ট হাসির রেখা দেখা দেয় তার। ইহানকে সালাম দিতেই ইহান জবাব দিল সালামের। বসতে বলল প্রেরণাকে সাব্বিরকে। প্রেরণা বসল। ইহান যেন বুঝতে পারছে না প্রেরণার এখানে আসার কারণ। ঠিক এমন ভাবে বলল, বলুন কি সাহায্য করতে পারি? তার আগে বলুন শুদ্ধ কেমন আছে? পুরোপুরি সুস্থ। প্রেরণা হাসি মুখেই বলল। তার পাশে বসে থাকা সাব্বির চোখ বড় বড় করে অবাক হয়ে ইহানকে দেখছে। ইহানের সাথে তার সব কথা হয়ে গিয়েছিল, অথচ প্রেরণার সামনে কেমন ভান ধরছে ইহান তাজুয়ার কিছুই বুঝতে পারছে না। কেমন রহস্য গন্ধ পাচ্ছে সাব্বির। প্রেরণা কোনো রকম বাড়তি আলাপে না গিয়ে সরাসরি বলল, তো আপনাদের গ্রাউন্ড ফ্লোর ভাড়া দেবেন? বিজ্ঞাপন দেখলাম। মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসের ম্যানেজারের সাথে যোগাযোগ করে জানালাম এটি মির্জা এন্টারপ্রাইজের কোনো সম্পত্তি না, আপনার ব্যক্তিগত। আসলে আমি রেন্ট নিতে ইচ্ছুক। বুনলে আপনার সাথে আলোচনায় বুনলে আমরা উকিল নিয়ে বসতাম। আপনার কোন সে থাকলে বলুন। ভেতরের কামরায় দলের ছেলেগুলো রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। হুট করে ইহান তাজুয়ার দলীয় অফিসের অর্ধেকটা ভাড়া দিয়ে দিতে চাচ্ছে। এতটা আর্থিক টানাপোড়েন ইহান মির্জার এসেছে এটা ভেবেই ভীষণ অবাক সবাই। তাও কাকে ভাড়া দিচ্ছে? ওই হুমকি ধামকি আপা বাবুর্চি আপাকে। এই এরিয়ায় একটা বাঙালি রেস্তোরাঁর অভাব ঠিকই, তবে সেটা তাদের দলীয় অফিসের নিচতলায় হবে? মানে ওই বাবুর্চি আপা গ্রাউন্ড ফ্লোরে বেশ জমিয়ে সর্ষে ইলিশ রাঁধবে, আর এই থানার অবসেশন পার্টির সভাপতি ইহান তাজওয়ার সেকেন্ড ফ্লোরে তার দলীয় কাজ পরিচালনা করবে। আলোচনার এক পর্যায়ে নাহিদ দাঁত বের করে বাকিদের বলল, একদিক দিয়ে ভালোই হয়েছে, আপার রেস্তোরাঁর খাবার ফার্স্ট ক্লাস, খিদে পেলেই ছুটে যাব। সে যাবি। ওই রেস্তোরাঁতে আমাদের দলের ছেলে প্রবেশ নিষেধ। ভাই ওই ঝামেলায় পড়ে কি বলেছিল মনে নেই? আরে চিন্তা করিস না, খাবারের সুঘ্রাণে ভাই নিজেই টিকতে পারবে না, আমাদের আগে সে দৌড়বে। ওয়েস ক্যাফে সকাল 10টা। টেবিল নাম্বার L3 L5 বুক করা আছে। মেসেজটা স্ক্রিনে জলজল করছিল। ইনশিরাহ
আরও একবার দেখে ওঠে, ছুটে ওয়াশরুমে গেল। গত রাতে বইন মেসেজ পাঠিয়েছে, আজ বেলা অবধি ঘুমিয়েছে সে। ইতিমধ্যেই 9টা বেজে গিয়েছে। ইনশিরাহ চটজলদি ফ্রেশ হয়ে নেয়। একটা সাদা টি শার্টের ওপরে কটনের ব্লু অ্যান্ড ব্ল্যাক চেকের ক্যাজুয়াল শার্ট। শার্টের হাতা ফোল্ড করতে করতে ইনশিরাহ নিজেকে আয়নায় দেখল। ভীষণ জঘন্য হয়ে উঠেছে চেহারা। মরা মাছ নয়, মাছের কঙ্কাল লাগছে তাকে। চুলে উঁচু করে একটা পনিটেল করে মাথায় একটা ক্যাপ পরে নিয়ে পার্সটা এবং ফোনটা হাতে নিয়ে স্নিকার্সে পা গলিয়ে দ্রুত পায়ে ধূপধাপ শব্দে সিঁড়ি ভাঙতে থাকে সে। নিচতলায় তখন আলো, শামিন এবং ইনায়া ছিল। সবাই ইনশিরাহকে দেখছে, তবে শামিন এক পলক মেয়েকে দেখে চোখ নামিয়ে নেয়। ইনশিরাহ স্বাভাবিক গলায় শামিনকে শুনিয়ে আলোকে বলে, আমি মইনের সাথে দেখা করতে যাচ্ছি। আলো পা থেকে মাথা পর্যন্ত দেখল মেয়ের, কপাল কুঁচকে ফেলে তৎক্ষণাৎ। কণ্ঠে এক রাশ বিরক্তি মিশিয়ে বলে, যাচ্ছ ভালো কথা, এই পোশাকে যাবে? ইনশিরাহ বরফ ঠান্ডা গলায় বলল, তবে কি পরবো? একটা সুন্দর দেখে সালোয়ার স্যুট পরবে, ওড়নাটা সুন্দর করে রাখবে। কেন? মেয়ের তেরা তেরা জবাবে রাগ উঠছে আলোর, তবে সে আর শামিনের সামনে মেয়ের সাথে ঝগড়াঝাটি করতে চায় না। বলল, হবু বরের সামনে যাচ্ছ তাই? আলো মুখ থেকে কথাটা বের করতে পারল না। ইনশিরাহ বলল, কিন্তু মাম্মা এটা তো ভণ্ডামি। ভণ্ডামি? আলো অবাক হয়ে জানতে চায়। হ্যাঁ ভণ্ডামি। দেখো মাম্মা, আমি এমন, আমার জীবনধারা এমন, চাল চলন এমন, এভাবে বেঁচে এসেছি আর ভবিষ্যতেও বাঁচবো। আজ তার সামনে অন্য বেশে যাব তার কাছে ভালো ইমপ্রেশন রাখতে, কিন্তু পরবর্তীতে তো আমি এভাবেই থাকবো। আলো তাকিয়ে আছে মেয়ের দিকে। ইনশিরাহ বলতে থাকে, কেউ যদি আমাকে পছন্দ করে, বেছে নেয়, তাকে আসল আমিটাকেই বেছে নিতে হবে মাম্মা। আমার সবকিছুকে রেসপেক্ট দিয়ে এই সম্পর্কে জড়াতে হবে। আমি নরম কোমল মিউ মিউ টাইপ মেয়ে নই। আমি ইনসিরা। ইনসিরা কারোর জন্য নিজেকে বদলাবে না মাম্মা, কোনো ভণ্ডা মেয়েও করতে পারবে না একদিনের জন্য। কোনো কথা বলছে না আলো, শুকনো মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশিরাহ ইনায়ার দিকে তাকিয়ে বলল, তুই যাবি? গেলে চল। ইনায়া তৈরিই ছিল, তার আজ আপুর সাথে যাওয়ার কথা। সে দ্রুত মাথা ঝাঁকালো। ইনশিরাহ ইনায়াকে নিয়ে চলে যাওয়ার পরে আলো মলিন মুখে ঠাই দাঁড়িয়েছিল তাদের প্রস্থানের দিকে চেয়ে। অদূরে শামিন বসে স্ত্রীর মলিন মুখটা লক্ষ্য করে কিছুক্ষণ, অতঃপর আস্তে ধীরে বলে, কেউ কারোর জন্য বদলায় না আছিয়া। আলো ঘুরে স্বামীর দিকে চায়। শামিন বলতে থাকে, কেউ কারোর জন্য বদলায় না, কিন্তু কেউ কাউকে ভালোবাসলে তার জন্য অবশ্যই বদলায়, সেও বদলাবে, দুশ্চিন্তা করো না। আলো তাচ্ছিল্য করে বলে, বদলাবে? আপনার মেয়ে কি টেটা দেখেছেন? আমার সব বদ গুণ পেয়েছে, একটা ভালো গুণ পাইনি। কি খামখেয়ালি দেখেছেন। মইন বুঝে সাহস করলে এগোবো। কি জানি হয়, আমার কপালটাকে একটু ঠুকতে ইচ্ছে করছে দেয়ালে। একটা দীর্ঘশ্বাস ফেলে আলো বলে। স্বামীর অসুস্থের মতন হাসলো স্ত্রীর কথায়। আলো বলল, কথা বললেন না কেন মেয়ের সাথে? কি ঢং শুরু করেছেন আপনারা বাবা মেয়ে? কতদিন চলবে এসব? স্বামীর নিশ্চুপ, আবারও দৃষ্টি ঘুরিয়ে হাতের বিজনেস ম্যাগাজিনে রাখে। আলো দীর্ঘক্ষণ স্বামীর মুখের দিকে চেয়ে থেকে আরও একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। অ্যাডভান্সের 30 লাখ টাকা এবং মাসিক ভাড়া 24,000 টাকা। স্থান সুযোগ সুবিধা বিবেচনা করে প্রেরণা প্রস্তাবটা রাখল। যদিও সে সন্দিহান ইহান মির্জা তার এই প্রস্তাবটাতে রাজি হবে কিনা। সে বলল, ইহান তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। খুবই ধারালো ভদ্রমহিলার কথাবার্তা, হিসেবে একেবারে পাক্কা। সে কিছুটা সময় নিয়ে বলল, রেস্তোরাঁর জন্য আবার কোনো প্রবলেম নেই, তবে আমি চাচ্ছিলাম অন্য কোনো প্রতিষ্ঠান, যেমন কম্পিউটার ট্রেনিং সেন্টার অথবা যুব উন্নয়ন সংস্থাকে ঘরটা ভাড়া দিতে। সাব্বিরের চোয়াল ঝুলে গেল। কি অদ্ভুত, এই লোক তো নিজেই আগ বাড়িয়ে বলেছে তাদের ঘর ভাড়া দেওয়া হবে। সাব্বির চাইলে যেন তার ম্যামকে নিয়ে যোগাযোগ করে। এখন ম্যামের সামনে এত টালাচ্ছে কেন বিষয়টাকে? প্রেরণার মুখ শুকিয়ে গেল ইহানের কথা শুনে। তার মানে ইহান হয়তো রাজি হবেন না। সে শুকনো মুখে তাকিয়ে আছে।
প্রেরণার অভিব্যক্তি লক্ষ্য করে ইহান তাজুয়ার মনে মনে এক দফা হেসে নিল, অথচ বাহিরে সে যথারীতি গম্ভীর। কিছু সময় চুপ থেকে বলল, কিন্তু আমার আপত্তি নেই আপনাকে ঘরটা ভাড়া দিতে। তৎক্ষণাৎ হাসি ফুটল প্রেরণার মুখে। নীল দুটো চোখ তুলে তাকালো ইহানের দিকে, চোখ দুটো চিকচিক করছে স্বস্তিতে। ইহান ভদ্র মহিলার স্বস্তিটুকুও অবচেতন মনে মুগ্ধ হয়ে দেখল। আলোচনা শেষে ঠিক হলো 2-1 দিনে উকিল নিয়ে বসবে তারা, 5 বছরের চুক্তিতে যাবে। প্রেরণা আর ব্যবসায়িক আলাপ না বাড়িয়ে ইনশিরাহর বিয়ের ব্যাপারে টুকটাক কথা জানতে চায়। আন্তরিক হয়ে বাড়িতে ইনায়ার কাণ্ড কারখানা ইহানের কাছে বলতে বলতে বাচ্চাদের মতো হাসে। ইহান শুধু তাকে দেখেই যাচ্ছিল। প্রেরণাকে আজ ভীষণ মন খোলা লাগছে। একটা বড় দুশ্চিন্তা ঘাড় থেকে নেমে গেলে যেমন খুশি হওয়ার কথা তাকে তেমন খুশি লাগছে। কথা বলার সময় ভদ্র মহিলাকে আজ গম্ভীর লাগছে না। দীর্ঘ আলাপ শেষে প্রেরণা উঠে দাঁড়ায়। ইহানের থেকে বিদায় নিয়ে টেবিলের উপর থেকে তার পার্স এবং সানগ্লাসটা নিয়ে ঘুরে দাঁড়াতেই ইহান দেখতে পেল প্রেরণা বেখিয়ালে নিজের ফোনটা রেখে যাচ্ছে। গম্ভীর হাসকি স্বর কালক্ষেপণ না করে ডেকে উঠল, নীলিমা, আপনার ফোন। থমকালো প্রেরণা, থমকে দাঁড়িয়ে গেল, চকিতে ফিরে তাকালো। ইহান তার দিকে তাকিয়ে আছে। আবারও বলল, আপনার ফোন। কয়েক মুহূর্ত প্রেরণা চেয়ে থেকে অস্ফুটে ইহানকে বলল, কি ডাকলেন আপনি? ইহান বলল, কি ডেকেছি? এইমাত্র নীলিমা ডাকলেন আমাকে। ইহান ভ্যাবা চ্যাকা খেয়ে যায় পুরো। হুট করে খেয়ালে চলে আসে সব কিছু। পা মাথা অস্বস্তি দিয়ে হাঁসফাঁস করছে। প্রেরণা অদ্ভুত দৃষ্টিতে দেখছে তাকে। ইহান নিজেকে সামলে নিয়ে বলল, সরি, অ্যাকচুয়ালি আমাদের দলে নীলিমা নামের একজন নারী কর্মী আছে, ওনার নামটা ভুল করে ডেকে ফেলেছি আপনাকে। আই এম সরি। আপনার ফোন। প্রেরণা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নেয়, তারপর বেরিয়ে যায় অফিস থেকে। ইহান তখন একটা লম্বা শ্বাস ফেলল। নিজের কাণ্ডে নিজেই বেশ অবাক সে। এতটা গোলমেলে কেন হয়েছে তার মন? ভারী অদ্ভুত, ভীষণ লজ্জায় পড়ে যাচ্ছিল আজ। কিছুক্ষণ চুপ করে বসে থেকে একা একাই হাসে সে। অস্ফুটে 3 বার আওড়ায়, নীলিমা, নীলিমা, নীলিমা। যে একটা টি শার্ট নিজের পছন্দ না হলে পরে না, সে বাবা মায়ের পছন্দের ডিরেক্ট বিয়ে করে নিচ্ছে। আমি সত্যি ভীষণ অবাক হচ্ছি ইনশিয়ার। রেস্তোরাঁয় আজ ইনশিরাহর 5 বান্ধবী এসেছে। মঈনকে জানিয়েছে ইনশিরাহ আর তার বন্ধুরাও আসবে। মঈন সেজন্যেই বোধহয় 2টো টেবিল বুক করে রেখেছে। ইনায়া আপু আর আপুর বান্ধবীদের মাঝখানে চুপচাপ বসে আছে। তার বিরক্ত লাগছে এদের কথাবার্তা। ইনশিরাহ ওয়াসিফার কথার জবাবে কিছু বলল না। মানহা আবারও বলল, বারবার বলছি, ভেবে দেখ আবারও। লোকটাকে ভীষণ রাগে, ভীষণ জেদি, মেইলিগোতে ভরপুর। আমার তো এটাই মনে হয় শুধু। মানহার কথার বিরোধিতা করে তিথি বলল, তোদের ওই লোকের সাথে ফার্স্ট মিট যখন হয়েছে তখন তোরা অভিযুক্ত ছিলি। উনি ছিলেন পুলিশ অফিসার এবং তোরা বেয়াদপিও করেছিস। ওই লোকটা নিশ্চয়ই তোদের থানায় না নিয়ে ছেড়ে দেবেন না। এতে জেদের কি দেখলি? মেল ইগো কোথায় দেখলি? তিথি হচ্ছে ওদের গ্রুপের সব থেকে বুঝদার মেয়েটা। 6 মাস আগে বিয়ে হয়েছে পারিবারিকভাবে। একটু থেমে বলতে লাগলো, আর তোদের অ্যারেঞ্জ ম্যারেজে এত প্রবলেম কি আমি বুঝি না। অ্যারেঞ্জ ম্যারেজ ইজ নট স্ক্যারি, এটা সুন্দর, ভীষণ সুন্দর। তোনা বলল, ভাগ্য করে হয়তো এমন কাউকে পেয়েছিস, কিন্তু সবই পায় না। আর আমরা ইশিকে বলছি বুঝে শুনে নিতে, দোষ করছি না কেন। ওয়াসিফা বলতে লাগলো, অ্যারেঞ্জ ম্যারেজের ওই পুরুষ লোকগুলো এক একটা স্বৈরাচারী হয়ে যায় পুরো। মানে এদের দিলের মধ্যে কোনো কনসিডারেন্স বলে কোনো ওয়ার্ড থাকে না। মানহা বলল, ভাই, একটা লোক তোকে পয়সা দিবে, খাইয়ে পরিয়ে পালবে, আর তোর উপর মহব্বত করবে না, বুঝছিস না? স্বামী মাতব্বরি করলে অসুবিধা কি? বিয়ের পরে একটা মেয়ের অভিভাবক স্বামী, এইটুকু বুঝতে হবে। মাতব্বরি করবে, ভালোবাসবে, সব মিলিয়ে স্বামী। তিথি ওদের সাথে বিতর্ক শুরু করে। তাজরি বলে ওঠে, তুই কত লক্ষ্যের তিথি, একেবারে এই বাদামি পুরুষের মন মতন।
তবে জানিস তো, আমরা এত ভালো নই। নিজেদের বিশ্বাস নেওয়ার নাকটাও যেহেতু আলাদা, তেমনি জীবনটাও আমাদের। অন্য কারো মাতব্বরি কেন হজম করব না। আর সেই জন্যই বলছি, অ্যারেঞ্জ ম্যারেজে পুরুষেরা হলো লাইক মাতব্বর। ওদের কাছে ওদের স্বামিত্ব, প্রভুত্ব ইম্পর্টেন্ট। আর প্লিজ এত জ্ঞান দিস না। সব মেয়ে তো তোর মতন লক্ষ্মী হলে কেমনে চলবে? কি হয় এই বিয়েতে? চেনা জানার আগেই বাসর রাতে এক অচেনা লোক স্বামীর অধিকার নামে জিদ করবে। আর ভীষণ অশ্লীল কিছু কথা বলে দিল তাজরি। ইনায়া তৎক্ষণাৎ কান চেপে ধরল। এসব ব্যাপারে সে জীবনেও ভেবে দেখেনি। সত্যিই তো, প্রীতমকে সে ভালোবেসেছে বলে প্রীতমের ছোঁয়া তার একটুও খারাপ লাগেনি প্রথম রাতে। যদি প্রীতমের জায়গায় অন্য পুরুষ হতো যাকে সে চেনে না, তবে গা কাটা দিয়ে উঠল ইনায়ার। তবে আপুর বান্ধবীগুলো ভীষণ ডার্টি কথা বলে। ইনায়ার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। ইনসি রাহু ওদের কথা শুনছিল না। সে চুপ করে বসে আছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। মঈন পাঠিয়েছে। সরি ইনসিরা, 10 মিনিট লেট হবে, ডিউটিতে আটকে গেছে, প্লিজ ওয়েট। ইনসি রাহু চুপচাপ ওকে লিখে পাঠিয়ে দেয়। তোনা বলল, কি আসছে না কেন? প্রথম দিনেই তোকে দিয়ে অপেক্ষা করলো। উনি ডিউটিতে, একটু সময় লাগবে। নিচু স্বরে জবাব দেয় ইনসি রাহু। মানহা বলল, আচ্ছা ওনার এক্সাক্ট বয়স কত রে? 31 রানিং। ওয়াসিফার সাথে সাথে বিজ্ঞের মতো মাথা ঝাঁকিয়ে বলতে থাকে, বেশ বড়, 7 বছরের এজ গ্যাপ। এই লোক নিশ্চিত ডোমিনেটিং হবে। তিথি চেঁচিয়ে উঠল ওদের ওপর, এই তোরা ওকে ডিসকারেজ কেন করছিস? তোদের সমস্যা কোথায়? ইহান ভাইয়াও তো 31 বছর বয়সী, পারলে তাকে বুড়ো বলে দেখা। ওয়াসিফা বলল, আরে না না, উনি বুড়ো নন। ইনসি রাহু ভীষণ বিরক্ত হয় এসব তর্ক বিতর্কে। মুখে বর্গীয় শব্দ করে বলে, থামবি তোরা? আমার মাথা ব্যথা করছে, প্লিজ থাম। আমার সাথে যেটা হবে আমি বুঝে নেব, থাম প্লিজ। মঈন কিছু সময় পরেই রেস্তোরাঁয় ঢোকে। তার গায়ে নেই ইউনিফর্ম। একটা ব্লু জিন্স প্যান্ট, ব্ল্যাক শার্ট, মেদহীন বলিষ্ঠ শরীরে আটো সাটো হয়ে বানিয়েছে বেশ। শার্টটা হাফ টাক ইন করে পড়েছে, হাতা ফোল্ড করে নিয়েছে। লম্বা কদমে চলনে পুরুষালী আভিজাত্য নিয়ে এগিয়ে আসছে চওড়া কপাল, খাড়া নাকের ভীষণ আকর্ষণীয় লোকটাকে দেখে ইনসি রাহুর বান্ধবীদের হুট করে একটা কথাই মাথায় এলো। শ্যামলা পুরুষদের চোনে পারফেক্ট কালার ব্ল্যাক। চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে গম্ভীর চেহারায় ওদের সবার দিকে এক পলক তাকিয়ে এগিয়ে আসছে। ইনসি রাহুর বান্ধবীগুলো হা করে দেখছিল মঈনকে। ইউনিফর্মে লোকটাকে জাদরেল লাগে। তারা তিতকুটে তেরা জাদরেল হিসেবেই জানে মঈনকে। এখন এই বেশে মঈনকে আলাদা লাগছে, ভীষণ আলাদা লাগছে। ইনসি রাহু মাথা তুলে তখনও দেখেনি। সে বসেছিল উল্টো ফিরে। মঈন তাদের খুব কাছে যাওয়ার আগেই মানহা বিড়বিড় করে বলে, বান্দার ড্যাশিং আছে। ইস। ইনসি রাহু মাথা তুলে তাকায়, উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায়। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। সে বসেছিল উল্টো ফিরে, শুধু নির্লিপ্তের মতন দাঁড়িয়ে। মঈন এসে থামল সেখানে। চেহারা থেকে গাম্ভীর্য সরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সবাইকে উদ্দেশ্য করে বলে, হ্যালো। ওরা সবাই এক টেবিলে বসেছে। মঈন আর ইনসি রাহু আর এক টেবিলে। খাবারের অর্ডার দেওয়া হয়েছে। ইনসি রাহুর বান্ধবীগুলো ঘুরে ফিরে বারবার ইনসি রাহু আর মঈনকে দেখছিল। ইনায়া লটকানো মুখ নিয়ে বসে। তিথি ইনায়াকে বলল, আচ্ছা ইহান ভাইয়ের বিয়ে করাবে না তোমরা? সবাই বিয়ে করে নিচ্ছ। ওয়াসিফা হাসতে হাসতে বলল, পাত্রী হিসেবে আমাকে দেখতে পারো ইনু। আমার অ্যারেঞ্জ ম্যারেজে অ্যালার্জি আছে, তবে ইহান তাজরের সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজে কোনো আপত্তি নেই। হাসতে হাসতে তার মাতব্বরি মেনে নেব। ইনায়া মনে মনে ভেঙচি কেটে বলল, ইস শখ কত! যাও না, মেজমা একেবারে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, বরণডালায় আছে জুতো। তোনা বলে, তোমার দাদানের একটা গার্লফ্রেন্ড ছিল না তোষা? তার সে বন্ধুটির সাথে বিয়ে হয়ে গিয়েছে, গতকাল ইনস্টাগ্রামে দেখলাম। মানহা বলল, মানে? আরে ইহান তাজওয়ার, তোষা এবং ওনাদের আরও একটা ফ্রেন্ড ছিল, নাম রিশাদ। মিলিটারি কলেজ থেকে একসাথে বেরিয়েছে তিনজন কেমন ফ্রেন্ড। ইহান তাজওয়ার মিশন থেকে আহত হয়ে ফিরে খুব ডিপ্রেসড ছিল
হঠাৎ একদিন তোষা আর ওনার অন্য ফ্রেন্ডের সেক্স চ্যাট ইহান তাজওয়ার দেখতে পায়। খুব ভয়ঙ্করভাবে বিচ্ছেদ ঘটে ইহান ভাইয়া। রিশাদকে মেরেছিল ভীষণ। তোষা মেয়েটা একটা বীজ, নয়তো অমন সুদর্শন শুদ্ধ পুরুষকে কেউ চিট করে? কি বোকার বোকা। ইনায়ার এত কথা শুনতে ইচ্ছে করছে না। মেয়েগুলো অতিরিক্ত না কুচু করে বাচাল টাইপের। সে বারবার হাই তুলছে। মঈন কিছু মুহূর্তেই ইনসি রাহুকে দেখে নেয়। খানিকটা রোগা এবং অসুস্থ লাগছে ইনসি রাহুকে। মুখটা মলিন, তবুও স্নিগ্ধতা লেপ্টে আছে। নম্র স্বরে সে ইনসি রাহুকে বলল, আর ইউ ওকে? ইনসি রাহু মাথা নাড়িয়ে বলে, জি। খাবার এসে যায়। খেতে খেতে মঈন ইনসি রাহুকে বলল, বলো, কি কথা বলতে চাও বা জানতে? আমার কিছু জানার নেই, আমি বলতে চাই। শুকনো গলায় ইনসি রাহু বলল। মঈন বলল, বলো। কোনো রকম ভনিতা নয়। ইনসি রাহু সরাসরি বলতে লাগলো, আই হ্যাভ আ পাস্ট মঈন। আমার রিসেন্টলি বিচ্ছেদ হয়েছে। 6 বছরের চেনা জানা। এরপরে বিয়েতে মত দিই আমি চাই বিয়ের আগে এসব বিষয় আপনাকে জানিয়ে দিতে। এটুকু বলে ইনসি রাহু থামলো। মঈন একদৃষ্টিতে তাকিয়ে আছে ইনসি রাহুর দিকে। ইনসি রাহু কিছুটা গম্ভীরতা নিয়ে বলতে লাগলো, এই মহাদেশ খুব এগিয়েছে, কিন্তু গত 1 দশক ধরে যে ব্যাপারটা আমার কাছে বিরক্ত লাগে সেটা হলো পুরুষদের চাহিদা, চিন্তা, চেতনা। পুরুষ সবসময় একটা নারীর প্রথম প্রেম হতে চায়। এটা এই মহাদেশের বাদামি পুরুষদের ক্লামজি ভ্যানাইটি। ভাবেন, পাস থাকলেই একটা মেয়ের চরিত্র বিচ্যুতি ঘটেছে। এবং ম্যারিড লাইফে, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজে স্বামী স্ত্রীর পাস লাইফ নিয়ে ঝামেলাটা ভীষণ ট্রমাটিক। আমি চাই না এটা আপনাকে লুকিয়ে যেতে, চাই না বিষয়টি নিয়ে আপনি আমাকে পরবর্তী জীবনে খোঁটা দিন। আজ পরিষ্কারভাবে জানাতেই এলাম আপনাকে, ইয়েস, আই হ্যাভ আ পাস্ট মঈন, এবং আপনি আমার জীবনের প্রথম পুরুষ হবেন না। এই তথ্যটি অত্যন্ত সম্মানের সাথে মেনে নিয়ে আমাকে আপনার জীবনের সাথে জড়াতে হবে। মঈন চুপচাপ দেখছিল ইনসি রাহুকে। ইনসি রাহু সরাসরি তাকিয়ে আছে মঈনের চোখের দিকে। এই মেয়েটিকে দৃষ্টিতে কোনো নমনীয়তা নেই, নেই চলনে বলনে, নেই কথায়। ইনসি রাহু বলতে থাকলো, স্বাভাবিকভাবে মা বাবা নিশ্চয়ই মেয়ের হবু বরের সাথে মেয়ের পাস নিয়ে আলোচনা করবে না, কারণ তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে। তাই হয়তো আপনাকে আমার চাচারা, পাপা, দাদান কিছু বলেনি, কিন্তু এসব আমার বলাটা কর্তব্য। মঈন এবার ম্লান হাসলো, গম্ভীর গলায় বলল, তারপর কি? এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। এটা কার পোস্ট? ইনসি রাহু অবাক হয়ে বলে, আমার পাস্ট। মঈন স্পষ্ট জানতে চায়। ইনসি রাহু বলল, অ্যাবসলিউটলি নট। তাহলে এটা আমাকে কি করবে? তোমার পাস্ট নিয়ে প্রবলেম থাকার কথা তোমার, আমার নয়। আর এই মহাদেশে পুরুষদের নিয়ে একটা ভুল কনসেপশনে ভুগছো তুমি ছিরা। এই যুগে পাস্ট ছাড়া কোনো মেয়ে পাওয়া যাবে না, কোনো পুরুষ পাওয়া যাবে না। পুরুষরা চায় একজন লয়াল পার্টনার, যে তার সাথে ফিউচার সুন্দর করবে। ব্যাস, এটুকু চাই পুরুষ। পুরুষের ক্লামসি ভ্যানিটি কোনো মেয়ের জীবনের প্রথম পুরুষ হওয়া, এই কথাটি কতটুকু সত্যি জানি না, তবে আমার ক্ষেত্রে আমার পুরো মাথা ব্যথা হবে আমার স্ত্রী এবং তার সাথে আমার সম্পর্ক নিয়ে। ইনসি রাহু চুপ করে থাকে। মঈন বিনয়ী সুরে বলে, খাও। খেতে খেতে আবারও মঈন ইনসি রাহুকে বলল, আর এসব কথা স্বামীনভাবে নিজে আমাকে শুরুতে বলেছে। সে তোমার পাস্ট নিয়ে ইনসিকিউর নয়। তোমার বাবাকে হয়তো তুমি চিনতে পারো না ছিরা। সে তার মেয়েকে নিয়ে মন ছোট করে নেই। আমি তোমার পাস্টের ব্যাপার আগে জেনেছি তার কাছে। ইনসি রাহু ভীষণ অবাক, বলল, বাবা বলেছে? হতভম্ব ভাব কাটছে না ইনসি রাহুর। মঈন হাসলো। দুজন দীর্ঘ সময় ধরে চুপ থাকলো। খাওয়া শেষ করে মঈন বিল পে করতে গেলে ইনসি রাহু বলল, আমি আপনাকে ডেকেছি, বিলটা আমি দিতে চাচ্ছি। মঈন হেসে বলল, একজন পুরুষ কোনো নারীর হয়ে রেস্তোরাঁ বিল পে করলে একজন নারীর আত্মমর্যাদা কমে যায়। এটাও এই মহাদেশের, মানে তোমাদের বাদামি মেয়েদের নতুন মিসকনসেপশন। পুরুষের সামনে বিল পে করা বর্তমান আত্মমর্যাদার বহিঃপ্রকাশ কম, নারীদের ক্লামসি ভ্যানিটি হয়ে দাঁড়িয়েছে। ইনসি রাহু হঠাৎ ভীষণ লজ্জা পেল। লোকটা অতি বিনয়ের সুরেও ভীষণ কথা শুনিয়ে দিতে পারে। ইনসি রাহুকে অপ্রস্তুত হতে দেখে মঈন স্মিত হেসে বলল, আমি এখানে পুরুষ বলে আমার পুরুষালী দাম্ভিকতা বজায় রাখতে বিলটা দিচ্ছি না। এখানে তোমরা সবই আমার ভীষণ ছোট। এটা সোশ্যাল ভ্যালুজের অন্তর্গত। আই থিঙ্ক আমি তোমাদের বড় বিধায় বিলটা আমি পে করছি।
সেদিন ইরফান প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল। তার ধারণা হয়েছিল ইনসি রাহুকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কোনো মতে শান্ত করতে পেরেছিল ইহান। এত অল্পতেই কি ভীষণ রাগ দেখিয়েছে। এই ছেলের উন্নতি কবে হবে? সেই থেকে কারো সাথে কথা বলেনি, না ইহানের ফোন কল রিসিভ করেছে। আজ বহু সাধনার পরে ইরফান দয়া করল, দাদানের কলটা ফেরালো না। ইহান ভাইয়ের গোমরা মুখের দিকে তাকিয়ে রাশভারী আওয়াজে বলল, কনস্টিপেশন হয়েছে? মুখটা এমন কেন করে রেখেছিস? ইশিকে ফোনটা দাও। ইরফান চাপা রাগ দেখিয়ে বলল। ইনসি রাহ সারাদিন উবু হয়ে বিছানায় শুয়ে থাকে, কারোর সাথে মেশে না, নিয়ম করে খেতেও যায় না। মইনের সাথে ইদানিং দিনে কয়েকবার বার্তালাপ হয়। মইন কাজের ফাঁকে কখনো মেসেজ দিলে ইনসি রাহ রোবটের মতো রিপ্লাই করে দেয়। উত্তরগুলো হয় 2-3 শব্দে এবং এদিক থেকে কোনো প্রশ্ন তোলে না ইনসি রাহ। বাড়ির বড়রা মইনের সাথে বসে ঠিক করেছে আগামীকাল আংটি বদল হয়ে থাকবে। বিয়ে হবে ইনায়ার রিসেপশনের পরপর। আংটি বদল নিয়ে তাড়াহুড়ো দেখিয়েছে আলো। হয়তো তার মন বলেছে আংটিতে বাধা পড়লে একে অপরের প্রতি সহজ হবে এরা দুজন। ইনসি রাহ হাসি হাসি বড়দের সিদ্ধান্ত মেনে নিল। শুধু একা একা হাসতে পারে না ইনসি রাহ। ভীষণ অগোছালো লাগে জীবনটা। মনে হচ্ছে কিছু একটা কখনো ঠিক হবে না। সব সুখও এমন পীড়াদায়ক লাগবে। নিজের সিম কার্ডটাই চেঞ্জ করেছে সে। শাইমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখা। ফোন থেকে লাস্ট একটা ছবি ডিলিট করে তবেই নিঃশ্বাস নেয় ইনসি রাহ। ইরফানের সাথে আজ কথা বলে ইনসি রাহ দীর্ঘক্ষণ ধরে বোঝালো ইরফানকে, এই বিয়ে জোর জবরদস্তির বিয়ে নয়। ইরফান পারছিল না ওখান থেকে ছুটে আসতে। সে নিশ্চিত বোন স্বাভাবিক নেই। তাকে আসলে শাইমের বিষয়টি এখনো জানায়নি কেউ। তবে বোনের শুকনো মুখ দেখে ইরফান অনেক কিছু বুঝে নেয়। ইহান রেগে ধমকে ইরফানকে শান্ত করে, জানিয়ে দেয় আগামীকাল বাগদান হবে। বাগদানের জন্য ইয়াসার মির্জা আংটি কিনেছেন। মইনও হবু বউকে পরাবে বলে আংটি কিনেছে। সবার সব প্রস্তুতি শেষ। আলো এসে ইনসি রাহর গালে চন্দন পেস্ট লাগিয়ে দেয় জোর করে। একটু রূপচর্চা প্রয়োজন। ঋতু দুধের গ্লাসে জাফরান মিশিয়ে খাইয়ে দেয়। আগের লাবণ্যতাটুকু ফিরুক মেয়ের। ইনসি রাহ চুপচাপ বসে থাকে, মা চাচিদের উৎকণ্ঠা দেখে দেখে স্বামীনের সাথে নিজের দূরত্বটুকু। পড়ি এসে মেয়েকে বোঝায়, বুঝিয়ে বলে স্বামীনের থেকে ক্ষমা চাইতে। ইনসি রাহ শূন্য দৃষ্টিতে তাকিয়ে পরীকে বলে, ঠিক সময়ে যাইবো ছোট মা। রাতে মইন কটেজে ফেরে। তাড়াহুড়ো করে ফ্রেশন আপ হয়ে ফোন নিয়ে বসে পড়ে। আংটির ছবি পাঠায় ইনসি রাহকে, জানতে চায় পছন্দ হয়েছে কিনা, নয়তো চেঞ্জ করবে। ইনসি রাহ রোবটের মতো রিপ্লাই পাঠিয়ে দেয়, জি হয়েছে। বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর শপিং হচ্ছে। এটা সেটা এনে সবাই ইনসি রাহুকে জিজ্ঞেস করে পছন্দ হয়েছে। ইনসি রাহ একইভাবে রোবটিক কায়দায় জবাব দেয়, জি হয়েছে। রাতে মইন ঘুমাতে পারে না। অদ্ভুত উত্তেজনায় ঘুম আসে না। যে নরম হাত দুটো তাকে সামলাবে, মইন নিজেকে যার কাছে উজাড় করবে, পৃথিবীর সব ভালোবাসা এক করে মইন যাকে নিবেদন করবে, আগামীকাল সেই নরম হাতের মালকিনের অনামিকা মইন দখল করবে। কদিন পরে গোটা মানুষটাকে, তারপর একটা পরিবার। মইনের অবসাদ আজীবনের নিঃসঙ্গতা মিটিয়ে দেওয়া একটি পরিবার। আর শুধু সুখ সুখ সুখ। রোজ মইন ডিউটি থেকে ফিরলে মইনের ইউনিফর্মের বোতাম খুলে দেওয়া, কাজ হবে তার এইটুকুই। ওই নরম হাতে আর কিচ্ছু করতে দেবে না মইন। ও হ্যাঁ, আর একটা কাজ করতে হবে তাকে। মইনের দুষ্টু বাচ্চাগুলোকে খুব শাসন করতে হবে। 1টা 2টা 3টে বাচ্চা। তাদের ঘুম পাড়িয়ে খুব সাবধানে পাশের রুমে যাবে। জানালা খোলা রেখে জ্যোৎস্নার আলো ঘরে ঢুকতে দেবে। তারপর ক্লান্ত পরিশ্রান্ত মইন বউয়ের কাছে খুব আবদার করবে একটু স্বস্তির। তার জীবনের প্রথম অস্বস্তি। ইনসি রাহর কাছে একটু স্বস্তি চাইবে রোজ রাতে। বড্ড হ্যাংলা হয়ে চাইবে মইন। ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল হয়ে যায় মইন। পরক্ষণেই ইনসি রাহর কপাল কোঁচকানো গম্ভীর মুখটা চোখের সামনে ভেসে ওঠে। মইন আর এক দফা হেসে নেয় মনে মনে। এই মেয়ে জানে না সে ভীষণ রোম্যান্টিক বর পেতে চলেছে। মইনকে কিভাবে সামাল দেবে এই মেয়েটা?
কি করে মইনকে সহ্য করবে এই তেরা তেরা তবে বড্ড মায়া মায়া মেয়েটা। ভাবনার মাঝেই ফোনে অফিসিয়াল কল আসে। মইন গম্ভীর হয়ে কথা বলে ফোন কাটে। আবারও নিদ্রাহীন জেগে থাকে। একটা ছোট্ট পরিবারের চিত্র তাকে ঘুমোতে দেয় না, যে পরিবার মইনের কখনো ছিল না। ইনসি রাহও নিদ্রাহীন জেগে রয়, শুধু তার জেগে থাকার কারণ ভিন্ন। তার দু চোখে কোনো স্বপ্ন নেই, একটুও ভাবতে ইচ্ছে করে না কিছু। একটা লোক মাম্মা পাপার খুব প্রিয়। লোকটা ভীষণ ভালো, সম্ভবত মাম্মা পাপা মেয়েকে যার কাছে রেখে স্বস্তি পাবে। এর বাইরে ইনসি রাহর এক ফোঁটা অনুভূতি আসে না। ও মনে জং ধরেছে ইনসি রাহর, এই মনের কিচ্ছু হবে না। এসব কিছুর মাঝে ইনায়া ভীষণ বিপদে পড়েছে। মির্জা বাড়ির লোকজন তাকে পুরো আটকে দিয়েছে। ও বাড়ি আর যেতে দিচ্ছে না রিসেপশনের আগে। ওদিক থেকে প্রীতমও আসে না লজ্জায়। রিসেপশনের আগে এত ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়াটা দৃষ্টিকটু। রাতে দুজন ভিডিও কলে দীর্ঘ সময় কথা বলে। ইনায়া তার মন খারাপের কথা শোনায়, কল না কেটেই ঘুমায়। প্রীতম চেয়ে চেয়ে বউকে দেখে। প্রেরণা একদিন যাবৎ ভীষণ ব্যস্ত। সাদে আহ্লাদের নতুন দালানের ইন্টেরিয়ার ডেকোরেশন সম্পূর্ণ হয়েছে। রেস্তোরাঁ চালু হয়েছে। লোনের টাকা 1/3 রেখে বাকিটা দিয়ে একটা অফিস নিয়ে বসেছে নিউ টাউনে ক্যাটারিং সার্ভিসের। দুটো ব্যবসা সমান তালে সামলে হিমশিম খেতে থাকা প্রেরণা ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের সব দায়িত্ব মাথায় তুলে নিয়ে বসে আছে। অনুষ্ঠান হবে ছোট পরিসরে, তবুও যেন ইনায়াকে কেউ কথা না শোনাতে পারে। আজ সকাল থেকে শান্তি নির্গমগম করছে। একটা অনুষ্ঠান, বাড়ি, কাছের দূরের আত্মীয়রা এসেছে, আসছে। এবারের বড় মেয়ের আংটি বদল, কোনো কিছুর কমতি থাকা চলবে না। ভীষণ জাঁকজমক করেই শহরে ঘোষণা দেওয়া হবে মইন ইনসি রাহর বিয়ের। ইলহাম বা শামিন কেউই অফিসে যায়নি। সকাল থেকে সব কিছু দেখভাল করতে ব্যস্ত। ঋতু ব্যস্ত রান্নাঘরে, পরি চেম্বারে গিয়েছে, ইসমাম গিয়েছে রাজশাহী সেহাকে জানতে। আলো ব্যস্ত উৎকণ্ঠা নিয়ে স্বামীর পেছন পেছন ছুটতে। মানুষটা আবার না অসুস্থ হয়ে পড়ে। শামিন স্বাভাবিক। দোতলায় ইলহামের সাথে বসে লিস্টে নিয়ন্ত্রিতদের নাম দেখছিল কেউ বাদ পড়ল কিনা। ইনসি রাহ তখন ঘর থেকে বেরোয়। কত আর শুয়ে বসে থাকা যায়। পার্লার থেকে লোক এসে তার ম্যানিকিউর পেডিকিউর করে দিয়েছে কিছুক্ষণ আগে। লিভিং রুমে এসে দাঁড়াতেই ইনসি রাহ মুখোমুখি হয় শামিনের। বাবা মেয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। শামিন পরপর চোখ নামিয়ে নেয়। ইলহাম বাবা মেয়ের দূরত্ব দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। ইনসি রাহ কিছু পলক দাঁড়িয়ে থেকে ছুটে নিজের ঘরে চলে যায়। ইলহাম উঠে দাঁড়ায়। ঠিক ওই সময়ে আলো এসে শামিনের পাশে বসে। সে দেখেছে দৃশ্যটা। ধীরে ধীরে একটা হাত শামিনের কাঁধে রাখে। শামিন স্ত্রীর দিকে ফিরে তাকিয়ে ম্লান হাসে, বলে, তুমি কোনো কথা শুনিয়েছ ওকে ওই কথাটার জন্য? আলো দুপাশে মাথা নাড়ায়। শামিন বলতে থাকে, শোনাবে না দয়া করে, এমনিতেই তীব্র গ্লানিতে ভুগছে। সবকিছুর জন্য কথা শোনাতে থাকলে খুব ভেঙে পড়বে। শাসন একটু কম করো ওকে, আছিয়া নাজুক অবস্থায় আছে। আলো শামিনের দিকে তাকিয়ে রয়। মানুষটাকে দেখে চেয়ে চেয়ে অস্ফুটে বলে, কি ধৈর্য আপনাকে দিয়েছে আমাদের দেওয়া ব্যথা সহ্য করার। ইনসি রাহ গিয়ে দরজা বন্ধ করে তার আর শামিনের পুরো ভিডিও রেকর্ডগুলো নিয়ে বসে। 3 বছরের ইনসি রাহকে কোলে নিয়ে দুলতে দুলতে শামিন গাইছে, খোকো ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? না না আম্মা, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রেকর্ড করছিল আলো। শোনা যায় তার খিলখিল হাসি ক্যামেরার পেছন থেকে। ইনসি রাহর চোখ ঝাপসা হয়ে আসে। দ্রুত সে অন্য একটি ভিডিও প্লে করে। ক্যামেরা চালু করে আলো ইনসি রাহকে ধরে ধরে হাঁটা শেখাচ্ছে। হঠাৎ কোথা থেকে শামিন ঘরে ঢুকে সরাসরি আলোকে চাপটে ধরে চুমু খায়। চুমু খেতেই থাকে দুগালে। ছোট্ট ইনসি রাহ তাকিয়ে থাকে মাম্মা পাপার দিকে। আলো লজ্জা পেয়ে ক্যামেরার দিকে তাকায়। শামিনও ক্যামেরা দেখে লজ্জা পেয়ে ছেড়ে দেয় আলোকে। বাবা মায়ের ভিডিওটা দেখে ইনসি রাহর সেদিন লিভিং রুমে দাঁড়িয়ে বলা বাক্যটা মনে পড়ে, এটা তো তোমাদের যুগ না মাম্মা, যে একজন তোমাকে জোর করে বিয়ে করবে আর তুমি তাকে ধীরে ধীরে ভালোবাসবে।
জেদের বশে কথাটা বললেও ইনশিরাহ এমনটা মিন করতে চায়নি। সে বোঝাতে চেয়েছিল এখানকার মেয়েরা ভিন্ন মতাদর্শের, তারা কোনো ক্রমেই হুট করে বিয়ে হলেই স্বামীর মায়ায় জড়ায় না। বাবা মায়ের সম্পর্ক নিয়ে উদ্ভট মন্তব্য করাটা ইনশিরাহর উদ্দেশ্য ছিলই না। তবুও কত বড় একটা আঘাত করে বসল সে মাম্মা পাপাকে। ফোন রেখে বিছানায় চিত হয়ে শুয়ে দুচোখ বন্ধ করে থাকে ইনশিরাহ। কানের কাছে বাজতে থাকে স্বামীনের আম্মা ডাকটা। ইহান কার ওয়াশ করাতে গিয়ে এসেছে, তার বড্ড তাড়া। বাড়ি থেকে বারবার আলো ফোন করছে, মেহমান আসছে, সন্ধ্যা নাগাদ আংটি বদল হবে। আজ তাড়াহুড়োতে পার্টি অফিস থেকে বেরিয়ে হাইওয়েতে না গিয়ে শর্টকাট পথ ধরতে গিয়ে পড়েছে বিপাকে। ঝিলবাড়ি রোড সংস্করণের কাজ চলছিল। ঘুরে ডিসি অফিস রোডের গলি ধরে আসতে গিয়ে কাদা পানিতে নোংরা হয়ে যায় গাড়িটা। বারবার হাত ঘড়িতে সময় দেখছে সে। ইরফানকে কল লাগাতে হবে গিয়ে। কত উৎকণ্ঠা নিয়ে বসে আছে ইসির আংটি বদল দেখবে বলে। এমন সময় গ্যারেজে সাগর ভুঁইয়ার গাড়ি এসে ঢোকে। ইহানের চোয়াল শক্ত হয়, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে সে। সাগর ভুঁইয়াও কিছুটা বিরক্ত ইহানকে দেখে। প্রেরণাকে যে ইহানের দালান রেন্টে নিয়েছে তা সাগর ভুঁইয়া জানে। মূলত চাপা ক্ষোভটা তার এখানেই। ইহানের সাথে ওই ভদ্র মহিলার গা ঘেঁষাঘেঁষির কথা বহুবার বহুজনের কাছে শুনেছে সে। কিছু একটা হয়তো চলছে। সাগর শুনেছে প্রেরণাকে নাকি দু একবার ইহান তাজওয়ারের গাড়ি থেকে এলোমেলো শাড়ি ঠিক করতে করতে নামতে দেখেছে অনেকে। ভদ্র মহিলাকে ইনোসেন্ট ভেবেছিল সাগর ভুঁইয়া। এ তো রীতিমতো একটা বেশ্যা। বিয়ে করবে না অথচ নেতা শ্রেণীর লোকের খায়েশ মেটাবে, ব্যবসা টিকিয়ে রাখতে। আর এই মির্জা বাড়ির আলো ভালো ছেলেগুলো হঠাৎ এভাবে ফায়দালোটা ক্ষুধার্ত শুয়োর কবে হলো? ইহান চুপচাপ তার কার ওয়াশিংয়ের বিলটা পে করছিল। ঠিক তখনই সাগর ভুঁইয়া ইহানকে খোঁচাতে বলে ওঠে, শুনলাম বোনের বিয়ে দিচ্ছ এসপির কাছে। ইহান ঘুরে তাকায় সাগরের দিকে। নিজের ক্রোধটুকু সংবরণ করে ঠান্ডা গলায় বলে ওঠে, হ্যাঁ, ধুমধাম করে বিয়ে দিচ্ছি। আপনার স্কাউন্ড্রেল ছেলেকে বলবেন আমার বোনের হবু বরের পায়ের কাছে যাওয়ার যোগ্যতা ওর হয়নি। আরও যে তিনি আমার বোন শেষটাতে ভালো থাকবে কিচ্ছু বিগড়াতে পারেননি আপনারা বাপ ছেলে প্ল্যান করে। গট ইট? সাগর হাসলো তার ছিল্লের হাসি। ইহান এবার রাগ নিয়ে বলে ওঠে, আর ভবিষ্যতে আপনার স্কাউন্ড্রেলকে বলবেন আমার পরিবার আমার বোনের সুখ থেকে দূরে থাকতে, কারণ আপনার গোষ্ঠী গায়েব করে দেব নয়তো। সাগর এবার খানিকটা চেতে যায়, গলায় তেজ নিয়ে বলে, স্কাউন্ডেল কাকে বলছো? তুমি খুব ভালো। সমাজ সেবার নামে কি চলে বুঝি না, দেখি না। এতটুকু বলে সাগর কিছু মুহূর্ত থামে। তারপর একটা পৈশাচিক হাসি হেসে বলে, তোমাদের বাপ চাচারা কখনো ঝুটা মাল খায়নি। ঝুটা মাল বুঝো? সেকেন্ড হ্যান্ড জিনিস। তুমি তো দেখছি রেকর্ড ভেঙে দিলে। অন্যের উচ্ছিষ্ট খাচ্ছ। সাহায্য করার নামে প্রেরণা আহসানের থেকে সময় অসময়ে ফায়দা তুলছ। আর মির্জাবাড়ির ছেলেদেরও গণিকের কাছে যেতে হয়। কথাটা পুরোপুরি বলে শেষ করতে পারল না সাগর ভুঁইয়া। ইহান প্রচণ্ড বেগে এক প্রকার থাবা মেরে কলার চেপে ধরল তার। গ্যারেজ ম্যানেজার হতভম্ব। এই দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ। কে কার কলার ধরেছে? এখন এখানে কোনো ঝামেলা হবে। সাগর শান্ত দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে বলল, কলার ছাড়ো। ইহান কলার ছাড়ল না, ঝাঁকুনি দিয়ে গর্জন করে উঠল, তোর ছেলের ভাগ্য ভালো আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, নয়তো আমার বোনকে ব্যবহার করার অপরাধে ওকে খুন করে জেলে যেতাম। আর তোর ভাগ্য ভালো আমি আগের মতনই। একটু থেমে ইহান সাগরের চোখে চোখ রেখে বলল, প্রেরণাকে নিয়ে একটাও বাজে কথা নয়, পুঁতে ফেলবো, বয়স দেখবো না। নিজেই ধাক্কা মেরে সাগরের কলার ছেড়ে বলিষ্ঠ কদমে গাড়ির কাছে গিয়ে গাড়ি স্টার্ট করে ইহান। সাগর ভুঁইয়া কলার ঠিক করে একটা পৈশাচিক হাসি হাসে। চাচার সাথে লেগেছিল বহু বছর আগে, এখন ভাতিজার সাথে তার লাগতে যাচ্ছে। তাড়াহুড়ো করে ড্রাইভ করছে ইহান। মেজাজটা কিছুতেই শান্ত করতে পারছে না। গাড়ি চালাচ্ছে নির্দিষ্ট গতির বাইরে। এখনো কানে স্পষ্ট বেজে চলেছে
করেছে প্রেরণাকে নিয়ে সাগরের বলা কুৎসিত মন্তব্যগুলো। সাহায্য করার নামে প্রেরণা আহসানের থেকে সময়ে অসময়ে ফায়দা তুলছ, আর মির্জা বাড়ির ছেলেদেরও গণিকার কাছে যেতে হয়। হুট করে রাগ পড়ে গিয়ে ভীষণ উদাস লাগছে ইহানের। প্রেরণা আহসানের উপকার করতে গিয়ে কোনো বাজে পরিস্থিতিতে প্রেরণাকে সে ফেলতে চায়নি। যদি প্রেরণাকে এমন তিক্ত পরিস্থিতিতে পড়তে হয় তাহলে ইহানের গ্লানির শেষ থাকবে না। লাগাতার ফোন বাজছে তার। ইলহাম ফোন দিচ্ছে। ইহান নিজেকে যথারীতি শান্ত করে কলটা রিসিভ করে বাবাকে বলে, অন দ্য ওয়ে। ও বাড়ি থেকে অনুষ্ঠানে নিয়ন্ত্রিত ছিল প্রত্যেকেই। বাড়ির মুরব্বীরা 2-3 বার করে কল করে করে জানিয়েছে প্রণবী আসেনি মির্জা বাড়িতে। মিস জেনি তার কাছে থেকে গিয়েছে। আংটি বদল অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে প্রীতম, প্রেরণা এবং শুদ্ধ। বাড়ি ভর্তি মেহমান। এদের কাউকে প্রীতম প্রেরণা চেনে না। মির্জাদের লতায় পাতায় পেঁচানো স্বজনের অভাব নেই। প্রীতম নতুন জামাই, তাকে নিয়ে মেহমানদের কৌতূহল বেশ। ইলহাম মির্জা নতুন জামাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। স্বামী নিয়াসার মির্জা ব্যস্ত বাইরের ভিআইপি মেহমানদের রিসিভ করতে। পুরো এলাকাতেই উৎসব উৎসব ভাব। সবার বিস্ময়ের শেষ নেই। ইয়াসার মির্জা মেয়ের আংটি বদলেই এমন এলাহি কাণ্ড করতে পারে। সে বিয়েতে কি করবে? মঈন তার পরিচিত বন্ধু বান্ধব, কলিগ, সিনিয়রদের নিয়ে ঠিক সন্ধ্যাতে আসবে জানিয়েছে। প্রেরণার এত ভিড় পছন্দ হচ্ছিল না। সে পরীর সাথে দোতলায় উঠল ইনশিরাহর কাছে যাবে বলে। শুদ্ধ তখন ইসাম দীপ্তের প্লে রুমে বসে কম্পিউটারে গেমস খেলছে। মুখ শুকনো করে বসে থাকতে দেখে আলো বাচ্চাটাকে দীপ্তের কামরায় রেখে এসেছিল। ইনশিরাহর ঘরের দরজায় এসে প্রেরণা দাঁড়িয়ে যায়। ঋতু আর পরি নিচে নামে তাড়াহুড়ো করে। নতুন জামাই, তার আপ্যায়ন কেটারিং সার্ভিসের লোকজন করবে কেন? তারা দুজন প্রীতমের কাছে যায়। ঠিক তখনই ইসমাম মির্জা বাড়িতে ফেরে। সে গতকাল রাতেই গিয়েছিল সেহাকে ধরে আনতে। সেহা আসেনি দেখতে পেয়ে স্বামীন ভীষণ অবাক হয়। ইসমাম বলে,